হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা দ্বাদশ শ্রেণীর আমার বাংলার যে গল্পগুলি রয়েছে তার মধ্যে একটি রয়েছে মেঘের গায়ে জেলখানা। এই গল্পটি আজ আমি পড়াবো এবং তার সাথে সাথে প্রতিটি বাক্যের অর্থ তোমাদেরকে বলে দেব। তার আগে আমরা একটু সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে জেনে নেব। সুভাষ মুখোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে। সুভাষ মুখোপাধ্যায়কে যদি আমরা বাংলা কাব্যের জগতে দেখতে যাই তাহলে জীবনানন্দ ছাড়াও কিন্তু আরও এক দ্বিতীয় কবি হিসেবে তিনি সুপরিচিত। তবে কবি হিসেবে যতটাই না তিনি সুপরিচিত, ঠিক ততটাই সুপরিচিত তিনি গদ্য রচনার ক্ষেত্রে। সুভাষ মুখোপাধ্যায় লেখা আমার বাংলা যে রয়েছে সেখানে লেখক নিজের যে অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করেছেন। আমরা প্রথমে পেয়েছিলাম গারো পাহাড়ের নিচে, তারপর আমরা পড়েছি আরও পাতালপুরীর রাজ্য, যেটি আমি খুবই ভালোভাবে অনেকবার আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজ আমরা পড়ব মেঘের গায়ে জেলখানা। হাত বাড়া বলে যে গল্পটি রয়েছে সেটিও আমি পড়িয়ে দিয়েছি। আজ আমি যেটি পড়াবো সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। চলো একটু তার আগে আমরা একটুখানি জেনে নিই জিনিসটা কি। দেখো, গল্পের নামের প্রথম নামটা দেখেই আমরা কিন্তু পুরো গল্পটি বুঝতে পারি কি বিষয়ে গল্পটি হতে পারে। এখানে এক জেলখানার কথা বলা হয়েছে। সেই জেলখানাটি কোথায় রয়েছে? সেই জেলখানাটি রয়েছে ভুটানে, উত্তরবঙ্গের ভুটান সীমান্তবর্তী এলাকায় বক্সা। যেটা বক্সা জেলখানাকেই লেখক এখানে মেঘের গায়ে জেলখানা বলে উল্লেখ করেছেন আর কি। এখানে আমরা দেখব লেখক যাচ্ছেন হাওড়া থেকে 3 দিন ধরে প্যাসেঞ্জার ট্রেনে। কোথায় যাচ্ছেন? ওই যে জেলখানা দেখতে। বাকিটা আমরা পড়তে পড়তে জানতে পারবো। প্রথম লাইন আমি শুরু করছি, তোমরা তোমাদের বই খুলে বসে যাও। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন, থামবে সাহেবগঞ্জে। অর্থাৎ কি না, মেঘের গায়ে যে জেলখানা রয়েছে সেটা বলছে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা হাওড়া জানো তোমরা, হাওড়া কলকাতা, তো হাওড়াতে ট্রেনে চাপবে। সেখানে 3 দিন তোমাদের সময় লাগবে সেই মেঘের গায়ের জেলখানায় পৌঁছাতে। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন মানে কি না, আস্তে আস্তে যাবে সেই প্যাসেঞ্জার ট্রেনটি। এখন যেন তোমরা দেখতে পাও বন্দে ভারত কত স্পিডে যায়, সে সময় কিন্তু বন্দে ভারতের মতো ওই রকম ট্রেন আর কি তৈরি হয়নি, যার জন্য প্যাসেঞ্জার ট্রেনটি খুবই স্লোভাবে যাবে। দেখো নেক্সট কি বলেছেন। যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেটেখাটো পাহাড়, বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছো বাংলাদেশ। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সকরি গলি ঘাট, পারানির স্টিমারে সেখান থেকে মণিহারি ঘাট। ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা, রাত্রিরে স্টিমারের সার্চ লাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। ওপারের উঁচু বাঁধের ওপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁঝে ঝাঁঝে উঠছে সাদা বক না বলাকা। সার্চ লাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল।
এমনই করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ফিরল মণিহারি ঘাটে। চলো আমি যেটুকু পড়লাম সেটুকু তোমাদের একটু মানে বলে দিই। বলছে সাহেবগঞ্জ থেকে ট্রেনটা বদলিয়েছে, অর্থাৎ সাহেবগঞ্জে নেমে তিনি চেঞ্জ করেছেন ট্রেনটি সকরিগলি ঘাটে। সেখানে তিনি কি করেছেন, সেখানে স্টিমারে মণিহারি ঘাট আছে, সেখানে আবার ট্রেন আছে, সেখানে তিনি চেপেছেন। এরপর তিনি বলছেন যে সেখানে গঙ্গা রয়েছে, সেই গঙ্গা দেখলে এমন ভক্তি জাগবে সেটা কিন্তু দেখার মতো। দেখো গঙ্গা গেলে, গঙ্গা আমরাও যখন যাই স্নানের জন্য তখন আমাদের মনে একটা আলাদাই ভক্তি জেগে ওঠে না? তাই সে সময়েও লেখক সেই অনুভূতি ফিল করছেন, অনুভূতি তার জন্যই সে অনুভূতির কথাই তিনি এখানে তুলে ধরেছেন। তারপরে দেখো বলছে রাত্রির স্টিমারের সার্চ লাইটের আলো হঠাৎ দেখবে, রাত্রি হয়ে গেছে। সার্চ লাইট মানে হচ্ছে অনুসন্ধান করার জন্য যে জোরালো আলো, আর বলাকা মানে কিন্তু এখানে বক, অনেকগুলো বক, তাকে বলা হচ্ছে বলাকা। বলাকা একটা সংস্কৃত শব্দ, তো বলাকাটা হচ্ছে অনেকগুলো বক। তারা কি ভাবছে যে হয়তো সকাল হয়ে গেছে বা ভোর হয়ে গেছে। কেন ভাবছে বলো তো? কারণ ওই সার্চ লাইট জ্বলছে, সেটা এত আলো, মানে সেখানে ধবধবে সাদা, তো মনে হচ্ছে যে ভোর হয়ে গেল। এভাবে কি বলছে, এমনই করে সারা রাস্তা শুধু পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমারে গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। শেষে কিন্তু এভাবেই সারা রাস্তা পাখি দেখতে দেখতে তিনি গেলেন, এবং শেষে যে স্টপ তিনি গেলেন সেখানে হচ্ছে মণিহারি ঘাট বলে একটা এলাকা রয়েছে সেখানে। নেক্সট দেখো, তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে যাবার আবার ট্রেনে ওঠা। তল্পি তল্পা মানে কি বলো তো? মালপত্র। মালপত্র নিয়ে দেখবে হুড়মুড়িয়ে অনেকে সকলেই ট্রেনের মধ্যে ঝাঁপ দিয়ে চাপতে যায় না, সেই কথাই এখানে লেখক উল্লেখ করেছেন। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো। তুমি যেখানেই যাও বাংলাদেশে তোমাকে টেনে নেবেই, অর্থাৎ বাঙালিদের তো একটা টান থাকে না বাংলাদেশের ওপর, সে কথাই তিনি এখানে বলতে চেয়েছেন আর কি। বলছে পূর্ণিয়ার ভেতর দিয়ে তুমি যাবে, দেখতে যেতে যেতে তুমি বাংলাদেশে পৌঁছে যাবে কখন তুমি নিজেও বুঝতে পারবে না। মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ, মাথায় রং বেরঙের পাগড়ি। গরুর গাড়ি ছয়ের ওপর লাল নীল কাগজের নিশান, আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানো ধুলো। ছোট্ট ছোট্ট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেপু। মেলা থেকে তারা ফিরছে, একটু এগোলেই তা বোঝা যায়। স্টেশনের কাছেই একটা মাঠে চঞ্চনে রৌদ্রে যত দূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি। সব মানে আমি বলে দিচ্ছি তোমাদের, একটু দাঁড়াও পড়ে নি 2 লাইন আরও। ওবো হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা যায় না, দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে, চারপাশে তাঁবু পড়েছে, গম গম করছে সারা তল্লাট। এখানে এবার তোমাদের মানেগুলো বুঝিয়ে দিই। মেঠো রাস্তা অর্থাৎ মাঠে যে রাস্তা চলে গিয়েছে তার ওপরে বলছে কাতারে কাতারে, অর্থাৎ বহু লোক মানে মানুষ সেখানে চলছে। মাথায় কি আছে তাদের? রং বেরঙের পাগড়ি, অর্থাৎ পাগড়ি বেঁধে আছে তারা, কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ, কেউ হলুদ। আর গরুর গাড়ি লাল নীল কাগজের নিশান, অর্থাৎ নিশান মানে হচ্ছে পতাকা, পতাকা দিয়ে তারা গরুর গাড়ির ওপরে একটা পতাকা লাগিয়েছে এবং গরুর গাড়িগুলো যাচ্ছে। আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানো ধুলো, অর্থাৎ যখন গরুর গাড়িগুলো এগোচ্ছে রাস্তায় তখন ধুলোগুলো আকাশে উঠছে। আর যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে রয়েছে সেখানে, তাদের কিন্তু রয়েছে তাদের হাতে তালপাতার ভেপু। তালপাতার ভেপু মিনিং হচ্ছে, ভেপু অর্থাৎ বাঁশি, তালপাতা দিয়ে তৈরি সে বাঁশি রয়েছে। মেলা থেকে তারা ফিরছে, একটু এগালেই বোঝা যায়। কারণ বলো তো, যে স্টেশন রয়েছে সেখানে কাছে একটা মাঠ রয়েছে, সেখানেই চঞ্চনে রৌদ্রে, চঞ্চনে মানে হচ্ছে খুব
জোরালো, খুব তেজি একটা রোদ, মানে সেই রৌদ্রটা খুব তেজি, যেমন গ্রীষ্মকালে যখন রোদ উঠে দেখো না কত গরম 2-3টের সময়, সেরকম একটা তেজি রোদ উঠেছে। সেই রোদের মধ্যে দেখা যাচ্ছে ছাতি আর ছাতি, ছাতি আর ছাতি মানে হচ্ছে ছাতা আর ছাতা, ছাতি মানে ছাতা। আর সেখানে উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। উবু হয়ে বসে আছে অনেক দূর থেকে, সেটা কিভাবে দেখা যাবে বলো? একটা কিছু তামাশা হচ্ছে সেখানে, তামাশা মানে হচ্ছে রঙ্গ বা রসিকতা, সেখানে কিছু একটা হচ্ছে। চারপাশে তাঁবু পড়েছে, তাঁবু মানে সেই কাপড়ের ছাউনি তৈরি হয় না, ছাউনি করে তৈরি করে তাঁবু, মানে তোমরা সকলেই হয়তো জানো। গম গম করছে সারা তল্লাট, তল্লাট মানে সারা এলাকা বা অঞ্চল, একদম মানে কি বলবো, একটা রমরমে একটা ব্যাপার চলছে সেখানে। চলো আমরা নেক্সট দেখে নেব। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন, অর্থাৎ রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, হয়তো 3 দিন যেতে লাগবে বলেছি। হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা, অর্থাৎ হিমালয়ের কাছাকাছি পৌঁছে গেল। বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে, জলের তোড়ে ভেসে আসে বড় বড় পাথর আর নুড়ি। তোড়ে মানে বলে দিই, তোড়ে মানে হচ্ছে স্রোতের আঘাতে বড় বড় পাথর আর নুড়ি, অর্থাৎ ছোট ছোট যে কুচি কুচি যে পাথরগুলো রয়েছে সেগুলো ভেসে আসে। স্টেশনগুলোর মজার মজার নাম তিব্বতীদের দেওয়া। এককালে বাঘের উপদ্রব ছিল, নাম তাই বাঘ দোগরা। ভাবো নামটা কেমন একটা অদ্ভুত আমাদের কাছে লাগবে, যেহেতু তিব্বতীরা দিয়েছে, সেইখানে কেন নামটা দিয়েছে তাও লেখক উল্লেখ করলেন, কারণ সেখানে এককালে বাঘের উপদ্রব ছিল, অর্থাৎ খুব বাঘ বেরিয়ে আসতো সেখানে। হাতির অত্যাচার ছিল বলে হাতি ঘিসা। শিকারের ভালো জায়গা নাম নকশালবাড়ি। তাহলে আমরা 3টি এখানেই স্টেশনের নাম পেলাম, আরও তোমরা অবশ্যই নামগুলো মনে রাখবে। নেক্সট দেখো, মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, চারিদিকে পাহাড়তলির অরণ্য, তোড়াইয়ের গভীর জঙ্গল। পাহাড়তলি মানে হচ্ছে পাহাড়ের যে পাদদেশে বা পাহাড়ের যে সংলগ্নে, সেখানে সে জায়গার কথা উল্লেখ করেছেন। আর তোড়াই মানে হচ্ছে পাহাড়ের যে নিচে যে জঙ্গলের স্যাঁতস্যাঁতে একটা অঞ্চল রয়েছে, সে জায়গাটাকে কিন্তু তোড়াই বলা হয়। তার মাথার ওপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিক করে গেল রাস্তাটা। সামনে একটা লম্বা যেমন তেমন কাজ চালানো গোছের পুল, মানে পুলটা খুব একটা শক্তপোক্ত নয়, মানে পুল অর্থাৎ সেতু বুঝিয়েছে এখানে। নিচ দিয়ে গেছে খরস্রোতা তিস্তা, তিস্তা নদী আমরা সকলেই শুনেছি তিস্তা নদীর নাম। ওই অঞ্চলে যারা লেপচারা রয়েছেন তারা বলে রংতো বা সিধা নদী। এই নামগুলো মনে রাখবে তোমরা, পরীক্ষার ক্ষেত্রে খুবই আসে। বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরোধার জলে। ক্ষুরোধার মানে হচ্ছে খুঁড়ের মতো ধারালো স্রোত, আর খরস্রোতা মানে হচ্ছে তীব্র যে স্রোতে যে পূর্ণ, সেখানে সে জায়গাটিকে বলা হচ্ছে খরস্রোতা। তিস্তা নদীতে খুবই খরস্রোতা, তীব্র স্রোত আসে সেখানে। চলো আমরা নেক্সট প্যারা চলে যাব। তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও, কারণ আমি তোমাদের ক্লাস 12-এর যত গ্রামার রয়েছে গ্রামার পার্টটিও ভিডিও দেব, এবং যত গল্প রয়েছে সকল ভিডিও দেব। তোমরা একটু আমাকে জানিও যে তোমাদের কোন জিনিসটা আগে চাই এবং কোন পড়াগুলো তোমাদের একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেগুলো আগে আগে দেওয়ার। যেমন এখানে একজন কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে ম্যাম আমাদের মেঘের গায়ে যে জেলখানা রয়েছে গল্পটি, সেটি একটু মানে এক্সপ্লেন করে দেবেন। তো আমি ঠিক আছে, আজকে আমি তোমার কমেন্টের উল্লেখ করে দিচ্ছি। তো তোমরা এভাবেই কিন্তু আমাকে কমেন্ট করতে থাকবে, তাহলে আমারও ভালো লাগে এবং আমিও দিতে আগ্রহী হই সেই বিষয়ে। তাছাড়া তোমাদের যে চাহিদা রয়েছে সেগুলো তো আমি পূরণ করতে পারবো না আমি যদি না জানি, তাই তোমরা আমাকে একটু জানাবে। চলো নেক্সট দেখব। যেতে যেতে ছোট্ট একটা
নেহাত নগণ্য। স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়ারের মতো ঝলঝলে করে উঠল। কি ওটা? একদল চিচিয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘা। সকালে সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়। সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চাই না। যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য, কার না দেখতে ইচ্ছে করে বলো? আমরাও তো সেই দৃশ্য দেখে ওইখানেই থমকে থেকে যাব। আমাদেরও তো আর চোখ ফিরবে না সেই দৃশ্য দেখে। তাই এখানে লেখকেরও সেই একই অভিজ্ঞতা, একই অনুভূতি হয়েছে সে জায়গায় থেকে। সে কথাই তিনি এখানে বলেছেন যে সোনার টায়ারের মতো ঝলঝল করছে সেটা। বরফের মধ্যে যখন রৌদ্র পড়ছে তখনই কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য খুবই সুন্দর দেখা যায়, তাই না? এখানে এটা কিন্তু দার্জিলিং শহরের কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছেন, দার্জিলিংয়ের কথা কিন্তু বলছেন। গাড়ি এসে থামে, রাজা ভাত খাওয়ায়। স্টেশনে গায়ে চায়ের ছোট্ট দোকান, বেটে বেটে কাচের গ্যালাস। গেলা যায় না এমন বিশ্রী চা, তারই দাম 2 আনা। তখনকার দিনে 2 আনা মানে অনেক টাকা, বুঝেছ? আর চাটা মোটেই ভালো না, আমরা লেখকের উক্তি থেকে বুঝতে পারছি। বাইরে উটকো লোক, কাজেই দাও মেরে নেবে। মানে সেখানে অদ্ভুত অদ্ভুত অপরিচিত লোক রয়েছে ধরো। আর সেখানে বলছে তোমরা আমরা বাইরে গেলেই দেখবে আমরা বলি না বাইরে গেলে পয়সা বেশি খরচা হবে এবং সেখানে খাওয়া দাওয়াটাও ঠিকমতো মানে আমাদের যে চাহিদা সেরকম আমরা পাই না, সে কথা এখানে তিনি উল্লেখ করেছেন। তার আগের পাড়ায় দেখো, আমি একটা লাইন তোমাদের ওই বলে এলাম যে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যের কথা তোমাদের সাথে একটু বললাম, সে সোনার টায়রার মতো ওই টায়রার জায়গাটা একটু তোমরা দেখো আগের পাড়াতেই। টায়রা মানে হচ্ছে সেই মেয়েরা যে হেয়ারব্যান্ড আমরা বলি, সেই মেয়েদের মাথা চুলে পরার একটা অলংকার। হ্যাঁ, এখানে টায়রার জিনিসটা তোমাদেরকে একটু এক্সপ্লেন তোমাদের সাথে করা হলো না, তাই আমি এখানে বলে দিলাম। এখানে দেখো শেষ লাইনটা যেটা পড়ালাম, কাজেই দাও মেরে নেবে। কাজেই দাও মেরে নেবে অর্থাৎ সুযোগ বুঝে তারা টাকা লাভ করে নেবে আর কি। নেক্সট প্যারা দেখো, হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল। চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না। আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য। ফিমেল পার্ট অর্থাৎ মহিলার চরিত্র অভিনয়। তখনকার দিনে তো মহিলারা অভিনয় করতো না, পুরুষদেরকেই মহিলা সাজাতো। তো বলছে আমাকে ধরেছিল ফিমেল পার্ট করার জন্য। সেখানে থিয়েটার ছিল যার জন্য সারা রাত ধরো দোকানটি খোলা ছিল, তাই সারা রাত তিনি ঘুমোননি, যার জন্য তার চোখে মুখে একটা ছাপ দেখা যাচ্ছে যে না ঘুমোনোর একটা হাবভাব তার মধ্যে ফুটে উঠছে। চলো, আর ওই যে আলতার রং ঠোঁটে কেন এগুলো মেখেছে, কারণ সেখানে থিয়েটার তিনি করছিল, তার জন্যই। দোকানদার যেহেতু ওইখানেই থিয়েটার করছিল, দোকানদার সেজেছিল, তার জন্যই তো ওকে আলতা মানে আলতা অর্থাৎ লিপস্টিক লাগিয়েছে। আমরা তখনকার দিনে তা তো লিপস্টিক আর এইসব ছিল না, যার জন্য ঠোঁটে আলতা লাগিয়েছে। আর কামানো মুখ অর্থাৎ কি বলবো, গোপদাড়ি কেটেছে আর কি। সে এক পরিষ্কারের মধ্যে পেন্টের দাগ অর্থাৎ রং মেখেছে যে একটু, আর চোখে একটু কাজল লাগিয়েছে। তবেই তো থিয়েটারে তাকে মেয়ের মানে মেয়ে অভিনয় করলে মানাবে আর কি। একজন পুরুষকে তো মেয়ে অভিনয় করলে কখনোই সেটা মানানসই নয়, কিন্তু যেহেতু মেয়ে সাজবে তাহলে একটু মেয়ের মতোই তাকে সাজিয়েছে। চলো নেক্সট দেখব। মরণ, এই হাড়গিলে চেহারায় আবার ফিমেল পার্ট, কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি তার যশোরের কাছে একটা গায়ে। দেশ ভাগ হবার পর হাঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে। ছোট্ট জায়গা, হয় রেল নয় চা আর কাঠের চালানি কারবারের সঙ্গে জোড়ানো এখানকার জীবন। খেলা নেই, সিনেমা নেই, মাঝে মাঝে মেয়েরা বেঁধে শখের থিয়েটারে যায় একটু আধটু আর কি বৈচিত্র্য। অর্থাৎ এখানে সে একটা ব্যবসা বা কারবার করেছে। আর এখানে কোনো সিনেমা তো নেই, এখানে বলছে মাঝে মাঝে থিয়েটার হয়
আর তার সঙ্গে কিন্তু 2 মিনিটে ভাব হয়ে গেছে। কিন্তু বলছে, লেখক এখানে বলছেন যে আমার এই হাড় গেলে চেহারে কি আর আমি থিয়েটার করবো, তারপর মেয়ে সাজবো, এটা আমাকে মানাবে না। বলছে মরণ, অর্থাৎ আমাকে মানাবে না। ঘরে মানে কি বলো তো, ঘর ছাড়া, ঘর ছেড়ে সেখানে এসে স্থান করেছে আর কি, নিজের একটা জায়গা করেছে। যতদূর চা বাগান ততদূর পিচ ঢালা মোটরের রাস্তা, সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। অর্থাৎ বলছে, কবন্ধ মানে বলে দিই, কবন্ধ মানে হচ্ছে কেবল ধরযুক্ত, মাথা নেই, সেরকম একটা চেহারা, মাথা নেই, শুধু শরীরটা রয়েছে তার। বলছে যতদূর দেখছি ততদূরই রয়েছে পিচ ঢালা রাস্তা, চা বাগান, যেহেতু দার্জিলিং পৌঁছে গিয়েছেন তাই চা বাগান রয়েছে সেখানে। মিলিটারি মেজাজে হু হু শব্দে চলবে ট্রাক, মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের করা গোড়ানো জমিতে। মানে এত স্পিডের ট্রাকগুলো সেখানে চলবে, মনে হবে এক্ষুনি হয়তো ট্রাকগুলো পড়ে যাবে। আজ আমি এইখান পর্যন্তই পড়ালাম, থাকলো এখান পর্যন্তই, কারণ যদি একটা পার্টের মধ্যে তোমাদের পুরো গল্পটি বুঝিয়ে দিই তাহলে একটু সমস্যা হবে, কারণ এত বড় ভিডিও তোমাদেরও শুনতে আশা করছি ভালো লাগবে না, আর আমারও দিতে খুবই প্রবলেম হবে। তাই তোমরা একটু ওয়েট করো, আমি নেক্সট পার্ট তোমাদের সাথে যতটা সম্ভব তাড়াতাড়ি শেয়ার করে দেব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও কিন্তু তোমাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও চাই। সাহিত্য সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকলে আমাকে তোমরা নিঃসন্দেহে বলতে পারো, আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করার। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।